ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো রাওলাট সত্যাগ্রহ। এর আগের দিনে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আমি আলোচনা করেছি। আমি কিন্তু আবারও বলবো যে এই যে টপিকগুলো রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট সত্যাগ্রহ, এগুলো কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনোভাবেই কিন্তু এগুলোকে তোমরা স্কিপ করতে যাবে না। তো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। তার আগেই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। এছাড়াও এই যে কোর্স ফি নিয়ে তোমাদের এত বেশি কনফিউশন, দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ফর মেজর স্টুডেন্টসদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য ধার্য করা হয়েছে 699 টাকা। ঠিক আছে, ভীষণ সিম্পল কিন্তু রয়েছে, পুরো বিষয়টা মোটেই জটিল নয়। এবং এই যে মূল্যগুলো রয়েছে, এগুলো কিন্তু পুরোটা তোমাদের কথা মাথায় রেখেই ধার্য করা হয়েছে, এবং এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমরা আজকের যে আলোচনার বিষয় আছে আমাদের, রাওলাট সত্যাগ্রহ 1919, রাওলাট সত্যাগ্রহ 1919, চলো এটা নিয়ে আলোচনা শুরু করি। তাহলে দেখো কি বলছে, যে রাওলাট সত্যাগ্রহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলনগুলির মধ্যে একটি আন্দোলন। ঠিক আছে, যেটা 1919 সালে কিন্তু শুরু হয়, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, এবং যুদ্ধ শেষ হওয়ার পরে ভারতীয়রা, যেটা আমরা দেখেছিলাম, যে তারা একটা আশা করেছিল যে চলো আমরা তো এই সময়টা হেল্প করেছি, তার মানে এর বিনিময়ে কিন্তু নিশ্চয়ই আমরা কিছু পাবো। ঠিক আছে, কিন্তু কি করলো ব্রিটিশ সরকার, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা এবং অধিকার কোনো কিছুই ভারতীয়দের দিল না, যেগুলো কিন্তু নিয়ে ভারতীয়রা প্রচন্ড আশাবাদী হয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে। তার পরিবর্তে ব্রিটিশ সরকার কি করলেন, 1919 সালে একটি অ্যাক্ট পাশ করলেন, যেটার নাম রাওলাট অ্যাক্ট, এবং এই অ্যাক্টের মাধ্যমে সরকারকে অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছিল। কি সেই অসাধারণ ক্ষমতাগুলো, যে কাউকে বিচার ছাড়াই গ্রেপ্তার করা যাবে। ঠিক আছে, বিচার ছাড়াই দীর্ঘদিন কারাগারে বন্দি করে রাখা যাবে। আর কি, সংবাদপত্রের যে স্বাধীনতা রয়েছে, চলো সেটাকেও সীমিত করে দেওয়া যাবে। এই কারণে ভারতীয়রা কিন্তু এই যে রাওলাট অ্যাক্ট, যেটা আত্মপ্রকাশ করেছিল 1919-এ, সেজন্য কিন্তু ভারতীয়রা এই অ্যাক্টকে কালা আইনও বলতো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কি করে রাওলাট আইন এটা কি করে এলো, বা মানে কালা আইন কি। ঠিক আছে, চলো এবার দেখি এই যে অন্যায় একটা আইন, বেসিক্যালি এটা অন্যায়ই তো, তাই না? যে এখানে অসাধারণ ক্ষমতা তারা পেয়ে গেল, যার বিনিময়ে তারা কি করছে, যে কোনো রকম বিচার ছাড়াই যখন তখন যে কাউকে অ্যারেস্ট করে নিচ্ছে, যখন তখন যে কাউকে কারাগারে বন্দি করে দিচ্ছে। সংবাদপত্র, সেই সময় সংবাদপত্রগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, বলতে পারি যে স্বাধীনতার জন্য যে আওয়াজ তুলতে হবে, সেই ক্ষেত্রে এই সংবাদপত্রগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা সে সময় পালন করছিল, এবং যার জন্য ব্রিটিশরা কিন্তু এই সংবাদপত্রগুলোকে টার্গেট করতো। তো সেখানে দেখো সেটাকেও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। তো এই যে অন্যায় আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী সর্বভারতীয় প্রতিবাদ আন্দোলনের ডাক দেন, যা রাওলাট সত্যাগ্রহ নামে কিন্তু পরিচিত। তারা পাশ করেন রাওলাট অ্যাক্ট, এবং এই যে অন্যায় আইন, কালা আইন, রাওলাট অ্যাক্ট, এর বিরুদ্ধে গান্ধীজি কিন্তু একটি আন্দোলনের ডাক দেন, যেটার নাম ছিল রাওলাট সত্যাগ্রহ। ক্লিয়ার আছে? আচ্ছা, গান্ধীজি সত্যাগ্রহের মাধ্যমে অহিংস উপায়ে প্রতিবাদ করার জন্য আহ্বান জানান। তিনি 1919 সালের 6 এপ্রিল সারা দেশ জুড়ে হরতাল, উপবাস, প্রার্থনা, শান্তিপূর্ণ বিক্ষোভের কর্মসূচি কিন্তু গ্রহণ করেন। এই যে প্রতিবাদ আন্দোলন তিনি যে ডেকেছিলেন, যার জন্য দেখো এই এত কিছু প্রভাব কিন্তু পড়েছিল। 1919 সালের 6 এপ্রিল সারা দেশ জুড়ে কিন্তু স্ট্রাইক, উপবাস, বা বলো যে প্রার্থনা এবং বিক্ষোভ হয়েছিল, অবশ্যই কিন্তু সেটা কিন্তু ভীষণ শান্তিপূর্ণভাবে হয়েছিল। তো এত কিছু কিন্তু হয়েছিল এই আন্দোলনে। ভারতের বিভিন্ন শহর অঞ্চলের সাধারণ মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, ছাত্ররা ব্যাপকভাবে কিন্তু এখানটায় অংশগ্রহণ করেছিল। সকলে খুব ভালো সাড়া দিয়েছিল এতে। তবে অনেক জায়গায় আন্দোলন কিন্তু সহিংস হয়ে ওঠে, ব্রিটিশ সরকার কঠোর দমননীতি গ্রহণ করে। এসব আমরা দেখেছিলাম যে সবচেয়ে ভয়াবহ যে ঘটনা ছিল সেটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
এই যে আন্দোলনটা ছিল এটা কিন্তু অহিংসভাবে শুরু হয়েছিল, কিন্তু কোনো কোনো জায়গায় এটা কিন্তু কি বলবো যে সহিংস হয়ে উঠেছিল। 13 এপ্রিল 1919 ব্রিটিশ সেনা কর্মকর্তা মাইকেল ডায়ার নিরস্ত্র জনতার ওপর কিন্তু গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, সেটা আমরা সকলেই দেখেছি জানি, যার ফলে শত শত নিরীহ মানুষ কিন্তু মারা যায়। এবং এই ঘটনায় কিন্তু ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের প্রতি প্রবল যে ক্ষোভ বা ব্রিটিশ শাসনের প্রতি যে প্রবল রাগ ক্ষোভ এগুলো কিন্তু পুরো উগড়ে দিয়েছিল, ঠিক আছে, এবং যার ফলে কিন্তু এই আন্দোলন আরো তীব্রতর হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখবো একদম শেষে চলে এসেছি যে যদিও রাওলাট সত্যাগ্রহ যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি সফল হয়নি, তবুও এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। এটা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম গণ আন্দোলন, যেখানে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এক হয়ে একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল, ঠিক আছে, এবং এই আইনের মাধ্যমেই কিন্তু মহাত্মা গান্ধী সর্বভারতীয় নেতার মর্যাদাও লাভ করেছিলেন। এবং পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলনের মতো এই যে বড় মাপের যে আন্দোলন, ঠিক আছে, এই বড় মাপের আন্দোলনের পথ কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। তাহলে এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। তো আমি আবারও বলবো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আগের দিন দেখে আসবে, দেন কিন্তু আজকে রাওলাট সত্যাগ্রহ কমপ্লিট করবে। চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।